আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিভো Y19S তো চলেন দেখি কি কেমন দিল। আগের বারে Y10 এর থেকে কি পরিবর্তন থাকছে আর কোথায় কোথায় আপগ্রেড করা হয়েছে। ডাইনামিক লাইট, ডুয়াল স্টেরিও স্পিকার, 5 ডিসপ্লে, 5500 mAh ব্যাটারি, তাছাড়া যাবতীয় সবকিছু আগের মতোই রাখা হয়েছে। কিছু কিছু জায়গায় ক্রস কাটিং করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে করকরা 17,000 টাকা। তো 17,000-এ কেমন হবে ভালো খারাপের আলাপচারিতা করতে আপনাদের সাথে আমি থাকছি সাকাও তুষের লিমা। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। তো প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্সটি ওপেন করলে ফোনটা পেয়ে যাবেন, যেটা অনেকের কাছেই ভালো লাগবে। অ্যান্ড আলাদা করে সিলিকন ব্যাক কভার দিয়ে দিয়েছে, যেটা আগের বারের থেকে কিছুটা কাস্টমাইজ করা। আলাদা করে হচ্ছে 15 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ফাতেমা টেলিকমকে এই ফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ভিভো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে নিশ্চিত 1000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাদের সাথে অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারে। ফোনটি দেখতে গতানুগতিক ভিভো ফোনের মতোই, যেখানে আগের বারের মতোই পুরো ফোনটি প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক কালার আর একটা সিলভার কালার। সিলভার কালারটা একটু বেশি শাইনি, যেটা আলোতে গেলে রিফ্লেক্ট করে। তবে সবার নজর কেড়ে নেবে এর বিশাল ক্যামেরা মডিউলের নিচে যে ডাইনামিক লাইটটা দেওয়া হয়েছে, যেটা অরা লাইটের মতোই মনে করেছিলাম। পরে একটু ঘাটাঘাটি করে দেখি যে এটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে, যেটা নোটিফিকেশন আসলে ব্লিঙ্ক করে। অ্যান্ড এটা দেখতে একটু বেশি কিউট লাগে, ধরে প্রিমিয়াম ফিল দেয়, পলকা লাগে নাই। তবে ব্যাক পার্টে প্লাস্টিক হওয়ার জন্য দাগ পড়ে যাবে, মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন। আর এটাতে ব্যবহার করা হয়েছে হালের ট্রেন ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। এখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। আর এটাতে 5500 mAh ব্যাটারি হওয়ার পরে এটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। এটা অবশ্যই বলতে হবে যে ভিভো এখানে ভালো কাজ করেছে। তবে এটার ওয়েটটা কিছুটা প্রবলেম মনে হয়েছে, 198 গ্রাম, যেটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। যাদের হাত ছোট, ইভেন হচ্ছে যে এক হাতে ব্যবহার করবেন, তখন এইটা নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারে। তবে ভালো ব্যাপার যে এইবারই প্রথম তারা এই প্রাইস পয়েন্টে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে, যেটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এইখানে আপনারা IP64 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে পানিতে চুবাইতে পারবেন না, নর্মালি পানির সিটে ফোটাতে এটাতে কোনো রকম কিছু হবে না। অ্যান্ড খারাপ লাগছে যে এইখানে সেকেন্ডারি কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই। দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এইটার ডিসপ্লের দিকে তাকাইলে Y18 এর থেকে অনেক বড়সড় একটা পরিবর্তন খেয়াল করবেন। সেটা হচ্ছে এইটাতে ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 264 PPI। ভালো ব্যাপার যে এটাতে পাঞ্চল ব্যবহার করা হয়েছে, Y18 এর নচ ব্যবহার করা হয়েছিল। এই ডিসপ্লেটা রেগুলার লাইফে এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে HD+ হওয়ার জন্য যখন কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসে ঘাটতি ফিল করবেন। আর এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে ভিডিও দেখতে পারবেন, এখানে Y18 দিয়ে আপনারা 2K পর্যন্ত ভিডিও দেখতে পারতেন। এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। অন্যান্য ব্র্যান্ড যেখানে এর থেকে কম প্রাইস পয়েন্টে 120 হার্টজ দিতেছে, এখানে ভালো ব্যাপার যে ভিভো 90 হার্টজ নিয়ে কোনো রকম গিমিক করে নাই। এটা অ্যাকুরেটভাবে 90 হার্টজ পুশ করতে পারে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নেয়। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, নেগেটিভিটিও খেয়াল করে নাই। তবে এর প্রোটেকশন হিসেবে কি থাকছে, অ্যাকুরেটভাবে ঘাটাঘাটি করে কিছুই পাই নাই, তার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর চিন অ্যান্ড বেজেল নিয়ে যদি বলতে হয়, তাহলে লোয়ার যে বেজেলটা আছে এটা যদি আরেকটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো। আর এর পিক ব্রাইটনেস 1000 নিটস, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে। ইনডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এনাফ ব্রাইট হয়। তবে যখন আউটডোরে ব্যবহার করবেন, এমনিতে ভিজিবিলিটি নিয়ে সমস্যা হয় না, তবে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলে ভিজিবিলিটি নিয়ে কিছুটা সমস্যায় পড়বে। ক্যামেরা পার্টে দূর থেকে দেখে ডুয়াল ক্যামেরা সেটআপ মনে হইলেও কাজের লেন্স একটাই, যেটা কিনা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে AI লেন্স। আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 17,000-এ 5 মেগাপিক্সেল অনেকটাই বেমানান। আর এটা দিয়ে আপনারা আপ টু 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে রেগুলার লাইফে ঠিকঠাক আছে, বাট 17,000 টাকা প্রাইস পয়েন্টে এর থেকে অনেকটা ইমপ্রুভ করার দরকার আছে ভিভো। ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তবে এইটুকু বলবো যে এইখানে যা যা দিছে ভিভো, এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার কিছু পাওয়া যায়।
পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T612, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো প্রথম ধাপে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 418 অ্যান্ড মাল্টি করে 1453 স্কোর করে। এর পাশে ভিভোর Y18 এর বেঞ্চমার্ক স্কোর দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। এরপরে এটা দিয়ে ওয়াইফাই টেস্ট করেছিলাম, ওয়াইফাই জনিত তেমন কোনো রকম ইস্যু পাই নাই। 6GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এইসব ভালোভাবে চালাইতে পারবেন, তেমন কোনো রকম সমস্যা হয় না। বিশেষ করে এটার যে ইউআইটা, র্যাম ম্যানেজমেন্ট, এটা আমার কাছে ভালো লেগেছে। 10-12টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারে। ইভেন হচ্ছে যে অ্যাপ ক্র্যাশের বিষয়টা খুবই কম দেখেছে, তবে যখন একটু বেশি লোড দিবেন তখন হচ্ছে যে ক্র্যাশ করে। এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। তবে এখানে যদি চিপসেটটা একটু বেটার দেওয়া হতো তাহলে আর একটু বেটার আউটপুট পাওয়া যায়। তো এটার যে অ্যাপ ওপেনিং স্পিডটা, এটা আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে 17,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী। এছাড়াও যদি এর গেম প্লে নিয়ে বলতে হয়, তাহলে যারা বেসিক গেম প্লে করেন, যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যে গেমগুলো খেলেন, এগুলো ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই না। বা যারা হচ্ছে যে হার্ডকোর গেমার, এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে শুরুর দিকে ভালো হলেও একটানা যখন আধা ঘন্টার উপরে গেম প্লে করবেন তখন কিছুটা ল্যাগি ভাব খেয়াল করবেন। অ্যাসপল 9 খেলেছিলাম, গ্রাফিক্সটা কিছুটা দুর্বলই ছিল, আর গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, মাঝে মাঝে আটকে যাচ্ছিল, এই জিনিসটা খেয়াল করেছি। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স ফান্টাসওয়েস। ফান্টাসওয়েস নিয়ে বলতে গেলে এটা বুট করার পর বেশ কয়েকটা প্রিইনস্টল অ্যাপের দেখা পেয়েছি। এটা ছাড়াও হট অ্যাপ, হট গেম দেখতে পেয়েছি, যেগুলোকে আপনাদের নিজে হাতে আনইনস্টল করতে হবে। আমার মনে হয় যে এইগুলা না দিলে আর একটু বেশি ভালো হতো। তবে ভালো ব্যাপার যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম অ্যাডের দেখা পায় নাই, আলাদা করে বাকবাল্লু করে দেখা পায় না, একবারে আটকে যাচ্ছিল এরকম কোনো কিছু খেয়াল করে নাই। আর এটার যে ইউআইটা, এটা হচ্ছে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা, বিশেষ করে 90 হার্টসটা ভালোভাবে পুশ করতে পারতেছিল। এটা ছাড়াও আপনারা সাইড বার পেয়ে যাচ্ছেন, 90 হার্টস তো আছেই। এটা ছাড়াও আলট্রা গেমিং মোড আছে, আর অনেকগুলো মোড দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে আপনারা ডাইনামিক লাইট পেয়ে যাচ্ছেন, এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন যাতে করে বেটার একটা আউটপুট পাবেন। ভালো ব্যাপার যে ভিভো ক্লেম করতেছে এটা নাকি 4 বছর পর্যন্ত রেগুলার একটা পারফরমেন্স ধরে রাখবে। আসলে এখন কথা হচ্ছে 4 বছর পর্যন্ত কেউ যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 4 বছর পরে। এই ফোনটার আরেকটা হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5500 mAh ব্যাটারি, যেটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, কথা বলা, ছবি তোলা, টুকটাক গেম প্লে, এসব কাজকর্ম করে হচ্ছে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এন্ড ভালো ব্যাপার যে ভিভো ক্লেম করতেছে এটার ব্যাটারি ব্যাকআপ শুরুর দিন থেকে 2 বছর পর্যন্ত সিমিলারই পাবেন, এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। এখন দেখার বিষয় যে 2 বছর পরে কেমন থাকে। তবে খারাপ লেগেছে যে এইটার বক্সে দেওয়া হয়েছে 15টার একটা চার্জার, যেখানে এই প্রাইস পয়েন্টে অনেকেই 33 ওয়াট, ইভেন হচ্ছে যে 45 ওয়াটের চার্জার দিতেছে, যেটা দিলে অবশ্যই ভালো হইতো। অ্যান্ড এটার 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে 0 to 100%। ওভারঅল 17,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে গেলে সবার আগে বলতে হবে এটার যে প্রাইসটা 17,000 টাকা, এটা একটু বেশি হয়ে গেছে। এটা যদি 15 থেকে 16-র মাঝে হইতো তাহলে ঠিকঠাক বলা যাইতো। অ্যান্ড এইখানে যেই চিপসেটটা দেওয়া হয়েছে এটা ওল্ড একটা চিপসেট, এখানে যদি মিডিয়াটেকের হিলিও Z81 আলট্রা অথবা Z88 দিত তাহলে একটু বেশি ভালো হইতো, কারণ ইউনিসকের লংজিবিলিটি নিয়ে আসলে গ্যারান্টি দিতে পারলাম না। এছাড়া যদি বলতে হয় ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, এইগুলো রেগুলার লাইফে একজন বেসিক ইউজারের জন্য ঠিকঠাক আছে। যেমন হচ্ছে যে ওইরকম গেম প্লে করে না, জাস্ট একটা ফোন দরকার যেটা দিয়ে বেসিক কাজকর্ম, ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, তাদের জন্য এইটা একটা আদর্শ চয়েস হইতে পারে। বাট এইটা মাথায় রাখবেন যে গেমিংয়ের জন্য এইটা থেকে 2 হাত দূরে থাকবেন, কেননা 17,000 টাকা প্রাইস পয়েন্টে এটার যে গেমিং আউটপুট এইটা আপনাকে সন্তুষ্ট করতে পারবেন না। আর এটার যদি ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে আমি আবারও বলবো যে ক্যামেরা পার্টে গিয়ে এটা হচ্ছে যে হতাশই করছে। এর থেকে বেটার আউটপুট দেওয়া স্মার্টফোন অনেকগুলো আছে বর্তমান বাজারে 17,000 টাকা প্রাইস পয়েন্টে।